উম আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের ১৩তম ব্যাচের আজকের দ্বিতীয় লেসনে আপনাদের টপিক হলো ডার্ট অপারেটর এবং ডার্ট অপারেটর শুরু করার আগে গত লেসনে আমাদের অল্প কিছু পার্ট বাকি ছিল। ওই পার্টটুকু আমরা কভার করব। এরপরে হলো আমরা ডার্ট অপারেটর নিয়ে কাজ শুরু করব। সো গত লেসনে আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে var এবং ডাইনামিক কিওয়ার্ড। আপনারা এটুকু জানেন যে var এবং ডাইনামিক এই দুইটা আচ্ছা var এবং ডাইনামিক এই দুইটা আচ্ছা আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের ক্লাস টাইমই জয়েন হবেন, ঠিক আছে? পরে জয়েন হলে আসলে সবার একটু ইন্টারাপ্ট হয়। সো var এবং ডাইনামিক এই যে দুইটা কিওয়ার্ড, এটা মূলত ব্যবহার করা হয় আমাদের ডাইনামিক ভ্যালু স্টোর করার জন্য। এটুকু কিন্তু আমরা সবাই কম বেশি জানি, রাইট? এখন এই যে var এবং ডাইনামিক এই দুইটা কিওয়ার্ডের ভিতরে অবশ্যই ডিফারেন্স আছে, তাই না? তো ডিফারেন্স নাই থাকতো তাহলে তো দুইটা কিওয়ার্ড ইউজ করা হইতো না। আচ্ছা আমি আরেকটু বলে নিচ্ছি যে যখন আমাদের ক্লাস টাইম থাকবে, ক্লাস টাইমের নেক্সট 5 মিনিটস এর ভিতরে যারা জয়েন হবেন শুধু তাদেরকে আমি এডমিট করব, বাকিদেরকে আমি এডমিট করব না। যদি কোনো জরুরি কাজ থাকে আমাকে পার্সোনালি ইনবক্স করে রাখবেন যে আজকের আমার জয়েন হতে একটু লেট হতে পারে। ওকে? অবশ্যই আমাদের টাইমের প্রতি খুবই কেয়ারফুল হওয়া উচিত। সো আমি যেখানে ছিলাম যে বাকি আমরা বার ব্যবহার করে আচ্ছা বারে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করে রাখি। সেটা হলো আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল। এখানে আমরা নাম দিচ্ছি, ভেরিয়েবলের নাম কি হবে? এক্সাম এবং এই ভ্যালুটা হচ্ছে যে এসএসসি। ওকে? এসএসসি। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, যদি আমরা আমাদের এক্সাম ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কি হওয়া উচিত? এসএসসি, রাইট? তো আমরা একটু প্রিন্ট করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট এসএসসি চলে আসছে। ওকে? এখন চাইলে আমরা এই যে আমাদের ভেরিয়েবলের ভ্যালুটা এটাকে ওভাররাইট করতে পারি। সাপোজ যদি আপনি এখন লেখেন যে এক্সাম এর ভ্যালু হবে এইচএসসি, তাহলে যদি আপনি এখন এক্সামটাকে প্রিন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সামের ভ্যালুটা আর এসএসসি পাবেন না, এইটা হয়ে যাবে কি এইচএসসি। কারণ কি আপনার এই ভ্যালুটা এখন এইচএসসি দিয়ে ওভাররাইট হয়ে গেছে। ওকে, সো এটাকে বলা হয় কি ওভাররাইট সিস্টেম। আমি অ্যাগেইন বলতেছি যে এখানে আমাদের একটা ভেরিয়েবল ছিল, তখন ভেরিয়েবলের ভ্যালু ছিল এসএসসি। এখন এই সেম ভেরিয়েবলের ভিতরে যখন আমরা অনেকটা ভ্যালু দিয়া আপডেট করেছি তখন আমাদের এই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়ে এইচএসসি হয়ে গেছে। এখন যদি আমরা এই এক্সামটাকে প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমরা এই এইচএসসি আমাদের এই ভ্যালুটা দেখতে পাবো, আমাদের এসএসসি ভ্যালুটাকে দেখতে পাবো না। সো একটু ফলো করেন, আমার কথা মতো কিন্তু এখানে এইচএসসি এই ভ্যালুটা চলে আসছে। এটাকে কি বলে? ওভাররাইট বলা হয়। ওকে? এখন এখন মনে করেন যে আপনি এইখানে ভেরিয়েবলটা নিয়েছেন স্ট্রিং টাইপের। আপনি এখানেও স্ট্রিং টাইপের একটা ভ্যালু দিয়ে ওভাররাইট করলেন। কোনো প্রবলেম আপনি ফেস করেননি। বাট যদি আপনি স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়ে আপনি অন্য একটা
টাইপের ভ্যালু দিয়া এটাকে আপডেট করতে চান, তখন কিন্তু আপনি এটাকে আপডেট করতে পারবেন না। তখন কি বলতেছে? A value of type int can't be assigned to a variable of type string. That means আগের মতো করি যে string টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে আপনি ইন্টিজার টাইপের কোনো ভ্যালু স্টোর করতে পারবেন না। ফাইন। তো আমরা এটুকু বুঝলাম যে যখন একটা ভ্যালুকে স্টোর করা হবে, তখন ওই ভ্যালুর ভেরিয়েবল টাইপ যেটা হবে, যদি ওই ভেরিয়েবলটাকে আমরা আপডেট করতে চাই, সেম টাইপের ভেরিয়েবল টাইপ দিয়ে আমাদের আপডেট করতে হবে। রাইট? এখন আপনারা একটা কোয়েশ্চেনস করতে পারেন, সেটা হলো যে স্যার আপনি বলেছিলেন যে যখন আমরা বার ইউজ করব তখন বারের ভিতরে আমরা যেকোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারি। তাই না? তো যদি আমরা এখন এইখানে var ইউজ করি স্ট্রিং এর পরিবর্তে, সো বার ইউজ করলে কি হবে? বার ইউজ করলে আমরা যেকোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারবো। আপনি মনে করেন যে এখানে আপনি স্ট্রিং টাইপের একটা ভ্যালু স্টোর করলেন। এখন যেহেতু এখানে var, তার মানে কি আপনার যেকোনো টাইপের ভ্যালু দিয়েই কিন্তু এটা আপডেট হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কারণ কি? মনে রাখবেন যখন আমরা var ইউজ করব তখন প্রথমে যে ভ্যালুটা দিব, প্রথমে যে ভ্যালুটা দিব আমাদের ভেরিয়েবল টাইপ সেই ভ্যালুরই হয়ে যাবে। আমি এগেইন বলতেছি, যখন আপনি var ইউজ করতেছেন তখন var ইউজ করে ওই ভেরিয়েবলের ভিতরে আপনি প্রথমবার যে ভ্যালুটা রাখবেন, যে টাইপের ভ্যালুটা রাখবেন আপনার ভেরিয়েবলটা সেই টাইপেরই হয়ে যাবে। যদি আপনি এখন যেহেতু আমরা এখানে স্ট্রিং স্ট্রিং ভ্যালু রেখেছি, তার মানে আমাদের এই ভেরিয়েবলটা এখন স্ট্রিং টাইপের ভেরিয়েবল হয়ে গেছে। যদি আমরা এখানে ইন্টিজার টাইপের ভ্যালু রাখতাম, তাহলে আমরা আমাদের এই ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হয়ে যেত। ওকে? তো যেহেতু আমরা এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যালু রেখেছি, তাহলে আমাদের এই ভ্যালুটা হলো এখন ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল হয়ে গেছে। তো যদি কখনো আমাদের এই ভেরিয়েবলের মানটাকে আপডেট করতে হয়, অবশ্যই আমি প্রথমে যে টাইপের ভ্যালু দিয়ে অ্যাসাইন করেছি, সেম টাইপের ভ্যালু দিয়ে আমাকে আপডেট করতে হবে। তো আপনি এখানে চাইলেও এখন একটা স্ট্রিং বা অন্য কোনো টাইপ আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে? পারবেন না। তাহলে এইটা নিরসনের উপায়টা কি আসলে? যে যদি আমি চাই যে আমি একটা টাইপের ভ্যালু দিয়া ১ম এ অ্যাসাইন করব, তারপরে যখন আমি আপডেট করব তখন আমি যেকোনো টাইপের ভ্যালু ব্যবহার করব। আমার এইখানে যে টাইপের ভ্যালু দিয়ে অ্যাসাইন করেছি সেই টাইপেরই যে হতে হবে এমন কোনো কথা নাই। যদি এরকম করতে চান সেক্ষেত্রে আপনাদের ওয়ে হইল বারের পরিবর্তে ডাইনামিক ইউজ করতে হবে। যদি আপনি ডাইনামিক ইউজ করেন সেক্ষেত্রে হইল আপনি যে টাইপের ভ্যালু দিয়ে অ্যাসাইন করবেন, চাইলে আপনি ওই টাইপের ছাড়াও ভিন্ন টাইপের ভ্যালু দিয়ে আপনি এই ভেরিয়েবলের মানটাকে আপডেট করতে পারবেন। ওকে? তো এইটা হলো আপনার ডাইনামিক এবং ভারের ডিফারেন্স। সবাই কি বুঝতে পেরেছে? না বুঝলে প্রশ্ন করুন। ভাইয়া আরেকবার একটু রিপিট করতেন, একটু বুঝতে পারলাম না তো। ওকে, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা এখানে যখন আমরা বার ইউজ করব, তখন আমরা কি জানি? যে বার ইউজ করলে আমরা যেকোনো টাইপের ভ্যালু আমাদের ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারি। তখন আমরা যে টাইপের ভ্যালু ১ম এ দিব, সাপোজ এইখানে কি আছে? ইন্টিজার, রাইট? এটা হলো ইন্টিজার। তাহলে আমাদের এই ভেরিয়েবলটা এখন ইন্টিজার টাইপের হয়ে গেছে। যদি আমরা এখানে স্ট্রিং ইউজ করতাম তাহলে এই ভেরিয়েবলটা এখন স্ট্রিং টাইপের হয়ে গেছে। যদি আমরা এখানে ফ্লোট ইউজ করতাম তাহলে এই ভেরিয়েবলটা এখন আমাদের ফ্লোট হয়ে গেছে। তো যখন আমরা আপডেট করব এই ভেরিয়েবলের মানটাকে, তখন আমাদের যে টাইপের ভ্যালু দিয়ে আমরা অ্যাসাইন করেছি, আমাদের সেম টাইপের ভ্যালু দিয়ে আপডেট করতে হবে। এটুকু বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা। আর ডাইনামিকের ক্ষেত্রে হলো ভিন্ন বিষয়। যে ডাইনামিকে হলো আপনি যে ভ্যালু দিয়ে অ্যাসাইন করেন না কেন,
সেম টাইপের ভ্যালু দিয়ে আপনি এখানে আপডেট করতে হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে অন্য কোনো টাইপের ভ্যালু দিয়েও আপডেট করতে পারেন। এটাই হলো ডিফারেন্স। সবাই ক্লিয়ার? তো একটু খেয়াল জি করেন ভাইয়া, যে ক্লিয়ার। জি, ক্লিয়ার। হ্যাঁ, একটু খেয়াল করেন যে এখানে হলো ফ্লোট টাইপের ভ্যালু দিয়ে আপনি অ্যাসাইন করেছেন। বাট যখন আপনি আপডেট করেছেন তখন কিন্তু আপনি স্ট্রিং টাইপের একটা ভ্যালু দিয়ে আপডেট করেছেন। এই ২ টা টাইপ কিন্তু ডিফারেন্ট টাইপ। বাট আপনার কোনো এরর নাই। কারণ কি আপনি এখানে ভ্যালুটাকে ডাইনামিক করেছেন। আপনার ভেরিয়েবলটাকে ডাইনামিক করেছেন। ওকে? সো যদি এইটুকু বুঝতে পারেন, আশা করি আপনারা ভেরিয়েবল এবং ডেটা টাইপ দ্যাট মিনস প্রিমিটিভ ডেটা টাইপ এগুলো নিয়ে আর ঝামেলা হওয়ার কথা না। ওকে? তো আমরা হইলো নেক্সট যে লেসন আমাদের ডাট অপারেটর সেই লেসনে আমরা মুভ করতে পারি। আশা করি। সো আমি এখানে একটা ইমেজ ওপেন করেছি অপারেটর। ওকে? আচ্ছা, অপারেটর কি? এটা কিন্তু আমরা বুঝি সবাই। যার মাধ্যমে আমরা অপারেশন করি। যেকোনো একটা অপারেশন করি তিনি হলো কি? অপারেটর। আর যে ২ টা ভ্যালুকে বা যে ভ্যালুগুলোকে আমরা অপারেট করি সেগুলোকে বলা হয় অপারেন্ড। ওকে? সো আমরা আজকের অপারেটর নিয়ে আলোচনা করব। সো এখানে দেখেন কিছু অপারেটর লিস্ট করা আছে। যেমন এখানে একটু খেয়াল করেন, এটাকে বলা হয় প্লাস, যেটাকে আমরা প্রোগ্রামিং এ বলি কি এডিশন। এটাকে বলা হয় মাইনাস, যেটাকে আমরা প্রোগ্রামিং এ বলে থাকি সাবট্রাকশন। এটা আমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে। এটা বেশি ইউজ করা হয় না। যখন লাগবে তখন আমরা ব্যবহার করব। এটাকে বলা হয় ইউনারি মাইনাস। ওকে? যখন হলো আমরা বাইনারি কোড নিয়ে কাজ করি তখন হলো আমাদের এটা প্রয়োজন হয়। এটাকে বলা হয় গুণ চিহ্ন বা আমরা বলতে পারি মাল্টিপ্লিকেশন। এটা হলো ভাগ চিহ্ন। এটাকে আমরা বলতে পারি ডিভিশন। এটাকে বলতে পারি আমরা মডুলাস। ওকে? এটা কিন্তু পার্সেন্টেজ না। এটাকে বলা হয় ভাগশেষ। কিন্তু দেখতে মনে হচ্ছে পার্সেন্টেজ, বাট এটা হলো কি ভাগশেষ বা মডুলাস অপারেটর। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। ওকে? সো এই যে অপারেটরগুলো নিয়ে আমরা কাজ করব আজকে। সো ১ম এ আমরা ২ টা ভেরিয়েবল নিব। খুবই সিম্পল ২ টা ভেরিয়েবল যেটা আমরা অলরেডি গত ক্লাসে করে আসছি। সো আমরা ১ম এ ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি যে ইনটা নাম্বার 1 নিচ্ছি আমরা 100। আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যে ইনটা নাম্বার 2 ইকুয়াল টু 200 এবং এই ২ টা ভেরিয়েবলকে আমরা কি করব? এড করব। মানে এডিশন করব। আমরা যোগ করব। ওকে? সো ২ টা ভ্যালুকে আমরা যোগ করলাম। তো মনে করেন এখানে বললাম যে নাম্বার 1 প্লাস নাম্বার 2। নাম্বার 1 প্লাস নাম্বার 2 আপনার ২ টা ভেরিয়েবল এখানে কি হয়ে গেল? এড হয়ে গেল। এখন এই ২ টা ভেরিয়েবলের মান কোথায়? এখানে কিন্তু আমাদের বলা আছে। এখন ২ টা ভেরিয়েবলের মান এড হওয়ার পরে যে আমাদের ভ্যালুটা আসবে, যোগ হওয়ার পরে যে যোগফলটা আসবে, সেই যোগফলটাকে তো অবশ্যই আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে। তাই না? তো এই ২ টা যোগফল আমাদের কোথায় স্টোর করব? একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। সো এই ভেরিয়েবলটাকে আমরা নাম দিচ্ছি যে রেজাল্ট। রেজাল্ট। ওকে? তাহলে এইখানে এখন কি হচ্ছে? নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ হয়ে এর যে যোগফল, এই যোগফলটা হইলো আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর হচ্ছে। ওকে? এখন যদি আমরা এই রেজাল্টটাকে প্রিন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ২ টা ভেরিয়েবলের যোগফলের আউটপুট পাওয়া উচিত। তো আমরা একটু রান করে দেখি আসলেই পাচ্ছি কিনা। সো একটু খেয়াল করেন যে 100 প্লাস 200 এই ২ টা যোগ করে যোগফলটা আমাদের রেজাল্টের ভিতরে আমরা স্টোর করেছিলাম এবং যখন আমরা এই রেজাল্টটাকে প্রিন্ট করতেছি তখন হইলো আমরা এখানে 300 পাচ্ছি। ওকে? এটুকু সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে?
সো যদি আমরা এখন চাই যে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল বাড়াবো, লাইক মনে করেন ইন্টিজার নাম্বার 3, এখানে আমাদের 400 অ্যাড হবে। এর সাথে আমরা অ্যাড করব নাম্বার 3 এই ভেরিয়েবলটাকে। তাহলে কি হবে, এখন 3টা যোগ করে আমরা যোগফলটা পাবো এখানে। ওকে? পেয়ে গেলাম। তো এটা হলো আমাদের কি? রিশন। এখন আমরা কি দেখব? সাবট্রাকশন। তো সাবট্রাকশন মানে কি? বিয়োগ। তাহলে বিয়োগটা খুবই সিম্পল। তো আমরা ২ টা ভ্যালুর ভিতরে বিয়োগ করতে পারি। নাম্বার 1, নাম্বার 2। তো আমরা এখানে নাম্বার 3 টাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। নাম্বার 1 বিয়োগ নাম্বার 2। ওকে? তাহলে ২ টা ভেরিয়েবলকে বিয়োগ করার ফলে আমাদের যে ফলাফলটা আসবে সেটা হলো আমরা এখানে রেজাল্টের ভিতরে স্টোর করতেছি এবং এইটাকে আমরা লাস্টলি প্রিন্ট করতেছি। তাহলে 100 মাইনাস 200 ইকুয়াল টু কি হয়? -100 চলে আসছে এখানে। এখন আমাদের কি আছে? এরপর হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন, রাইট? সো মাল্টিপ্লিকেশনটা খুবই সিম্পল। আমরা কি করব? ২ টাকে জাস্ট গুণ করব। সো এখানে আমরা গুণ করে দিচ্ছি। গুণ করে আমরা জাস্ট ফলাফলটা প্রিন্ট করব। আচ্ছা, আমি কিন্তু এখানে শুধুমাত্র ২ টা ভেরিয়েবল নিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে কিন্তু একাধিক ভেরিয়েবল নিয়েও কাজটা করতে পারেন। আপনি ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা আপনার যতটুকু প্রয়োজন আপনি অতগুলো ভেরিয়েবল নিয়ে আপনার কাজটা করতে পারেন। ঠিক আছে? এরপরে হলো ডিভিশন। সো ডিভিশনের বিষয়টা একটু দেখে আসি। সো ২ টা নাম্বার, নাম্বার 1, নাম্বার 2 এই ২ টাকে আমরা কি করব? আমি যেহেতু ডিভিশন আমি একটু বড় সংখ্যাটা ১ম দিচ্ছি। নাম্বার 2 কে আমি ডিভাইড করব নাম্বার 1 দিয়ে। ওকে? নাম্বার 1 দিয়ে ডিভাইড করব। আচ্ছা। তো যখন আমরা ডিভিশনে আসতেছি তখন আমরা একটা এরর পাচ্ছি। এররটা কি আমরা একটু পরে দেখি। A value of type double can be assigned to a variable of type int. ওকে, সো বলতেছে যে ডাবল টাইপের একটা ভ্যালুকে আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলে স্টোর করতে পারবো না। তো আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে ২ টা নাম্বারই হলো ইন্টিজার টাইপের, রাইট? আমাদের এখানে ২ টা নাম্বারই হলো ইন্টিজার টাইপের। তো যখন আমরা ভাগ করে ইন্টিজার টাইপেরই একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছি, তখন বলতেছে যে তুমি স্টোর করতে পারবা না। কারণ তোমার ভ্যালুটা হইলো ডাবল টাইপের। এটা কেন হচ্ছে? কারো কোনো আইডিয়া আছে? মানে এটা যদি ভাগশেষ থাকতে পারে এজন্য এটা ইগোর দেখাচ্ছে। যদি সংখ্যাটা যদি অন্য কোনো হয়, যদি ভাগশেষ থাকতে পারে এই জন্য ইরো দেখাচ্ছে। স্যার রেজাল্টটা মনে হয় ইন্টিজারে ধরছে, মনে হয় ওই কারণে ফোল্ড মানে ফ্লোটে ধরলে মনে হয় বেটার হতো, ফ্লোট বা ডবল। আচ্ছা, ওকে। হ্যাঁ, আপনি ১ম যে এটা বললেন সমাধানের জন্য তারটা যদি মডুলাস ইউজ করি তাহলেই হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে। সবাই কাছাকাছি গেছেন। তাহলে এইটাই হলো এক্সাক্টলি কারণ যে যখন আমরা ভাগ করি তখন তো অবশ্যই কোনো ভাগশেষ থাকতে পারে, তাই না? সো যখন আমরা ভাগ করব তখন যদি ভাগশেষ নাও থাকে তাহলে কম্পাইলার আপনাকে 0.0 আপনার ভাগশেষ হিসেবে দিয়ে দেয়। ঠিক আছে? সো যখন আমরা ভাগ করি তখন ভাগশেষ থাকার একটা কি থাকে? প্রবাবিলিটি থাকে, রাইট? তো সেই ক্ষেত্রে মূলত ভাগ করার সময় ভাগফলটাকে সবসময় আমাদের ডাবল টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হয়। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। সো এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, সেক্ষেত্রে দেখেন যে 2.0 চলে আসছে। ওকে? এই 0.0 চলে আসছে। তো এই ক্ষেত্রে হইলো আমাদের যখন আমরা ভাগ করব তখন আমাদের ভাগফলটাকে ডাবল টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হয়। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি হচ্ছে আমাদের মডুলাস। সো মডুলাস, রাইট? সো মডুলাসের জন্য আমরা নাম্বার 2 মডুলাস নাম্বার 1। ওকে? আবার দেখেন মডুলাসের ক্ষেত্রে কিন্তু কখনোই আমাদের একটা ফ্র্যাকশনাল নাম্বার মূলত হয় না। এই ক্ষেত্রে কি হয়? আমাদের এখানে ইন্টিজার ইউজ করতে হবে। ওকে? সো নাম্বার 2 কে ভাগশেষ কিন্তু আমরা সবাই বুঝি, তাই না? ভাগশেষ হলো কি? একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ভাগ করার পরে যদি কিছু অবশিষ্ট থাকে সেটাই হলো কি আমাদের ভাগশেষ। এটা কিন্তু ভাগফল না। এটা হলো কি আমাদের ভাগশেষ। আচ্ছা। তো দেখেন নাম্বার 2 কত আমাদের? নাম্বার 2 হলো 200। তো 200 কে ভাগ হবে
নাম্বার অন দিয়া। নাম্বার অন কত? 100। তাহলে 200 কেন ভাগ করবো কি দিয়া? আমি একটু এখানে লিখি দেখিয়ে দিই। যে 200 কে আমরা ভাগ করতেছি 100 দিয়ে। আমাদের ফলাফল কত আসবে? রেজাল্ট আসবে 2, রাইট? 2। যদি রেজাল্ট এখানে 2 আসে, সেক্ষেত্রে কি আমাদের কোনো ভাগশেষ থাকে? থাকে না। সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হবে? 0 হবে, রাইট? তো যেহেতু আমাদের এখানে আমরা মডুলাস নিয়ে কাজ করতেছি এবং মডুলাসের কাজ কি ভাগশেষ বের করা, তো অবশ্যই আমাদের রেজাল্টটা এখানে 0 আসার কথা। ওকে? আমরা একটু চেক করে দেখি। একটু খেয়াল করেন আমাদের কিন্তু ফলাফলটা 0 চলে আসছে। যদি কোনো কারণে আমি এখানে বলি যে 201, তো সেই ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হওয়ার কথা? 1 হওয়ার কথা, রাইট? যদি যদি এখানে আমরা 205 দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগশেষ 5 আসার কথা। তাই না? এটুকু কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি। কারো কোনো কনফিউশন আছে মডুলাস নিয়ে? Anyone have any questions? হ্যালো? কারো প্রশ্ন আছে কোনো? না ভাইয়া কোনো প্রশ্ন নাই। ঠিক আছে। তো এরপরে হলো আমাদের মোস্ট ২ টা কমন অপারেটর ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এখন এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আমাদের বেশি কাজে লাগে লুপের ক্ষেত্রে। তো আমরা এখনো লুপ নিয়ে কাজ শুরু করি নাই। বাট আমাদের এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজগুলো বুঝতে হবে। ওকে? তো আমরা একটা ১ম ভেরিয়েবল নিচ্ছি এখানে, ভেরিয়েবল। এখন এই যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর এটার মধ্যে এক্সাক্টলি কাজটা কোথায়? এই ইনক্রিমেন্টের কাজ হলো কোনো নাম্বারকে ও এক করে বাড়াবে। আর ডিক্রিমেন্টের কাজ হলো কোনো নাম্বারকে ও এক করে কমাবে। ওকে? সো লাইকলি মনে করেন এখানে নাম্বার 1 কত আছে? 100। এখন যদি যদি আমরা আরেকটা ভেরিয়েবল নিই যে ইনক্রিমেন্টেড নাম্বার। যদি এটাকে আমরা বলি যে নাম্বার 1 প্লাস প্লাস। ওকে? তাহলে নাম্বার 1 প্লাস প্লাস মানে কি? এই নাম্বারের যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুর সঙ্গে 1 বাড়বে। কি করবে? 1 বাড়বে। তো এখানে আমরা বলবো যে ইনক্রিমেন্টেড নাম্বার যদি আমরা এখন এটিকে প্রিন্ট করি, সেই ক্ষেত্রে আমাদের ফলাফল কি আসার কথা? আচ্ছা একটু খেয়াল করি। এক্ষেত্রে হলো আমাদের ফলাফল কত আসছে? 100 আসছে। আমি কি বলছিলাম? যে এখানে 1 করে বাড়বে। কিন্তু আসলে কিন্তু 1 করে বাড়ে নাই। আচ্ছা ঠিক আছে। আমি এই যে নাম্বারটা, এটাকে হলো আমি আরেকবার প্রিন্ট করি। প্রিন্ট ইনক্রিমেন্টেড নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমি ক্লাস নিচ্ছি তো ক্লাস শেষ করে আপনাকে কল দিচ্ছি। আমি একটু ক্লাস নিচ্ছি তো অনলাইনে, ক্লাস শেষ করে আপনাকে কল দিচ্ছি। ঠিক আছে। হ্যালো? জি, আমরা সবাই দেখতে পাচ্ছি? ইয়েস স্যার। জি ভাইয়া। ওকে, আমি এখানে একটু বলছিলাম, সেটা কি বলছিলাম? যে আমাদের এখানে নাম্বার 1 এ যখন আমরা ইনক্রিমেন্ট করব, তখন হলো আমাদের ইনক্রিমেন্টেড ভ্যালুটা মানে ১ যোগ হয় সেটা আমাদের এখানে প্রিন্ট হওয়ার কথা ছিল। রাইট? কিন্তু এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি কি? যে আমরা কিন্তু এখনো 100 এটাই কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের যে ইনক্রিমেন্টের যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওকে? এখন এইটা কেন দেখতে পাচ্ছি না? এটা কিন্তু একটা বিষয়। ওকে? সো এই বিষয়টা কিভাবে হচ্ছে আমি একটু ক্লিয়ার করি। দেখেন নাম্বার 1 এটা একটা ভেরিয়েবল।
এইটার ভ্যালু কত? 100, রাইট? এইটার ভ্যালু হলো কত? 100। এখন যখন এই ভ্যালুটা আমরা এইখানে ইনক্রিমেন্ট করছি, কি করছি? ইনক্রিমেন্ট করছি। তো যখন আমরা এই ইনক্রিমেন্টেড ভ্যালু, যখন এই নাম্বারটা, যখন এই ভেরিয়েবলটা আমরা এখানে প্রিন্ট করলাম, তখন কিন্তু এই নাম্বার 1 এর যে ইনক্রিমেন্টেড ভ্যালু সেটা এখনো এইটার ভিতরে আসে নাই। এইটার ভিতরে কি আসছে? এইটার ভিতরে আসছে হইলো এই নাম্বার 1 এর ভ্যালুটা। তো নাম্বার 1 এর যে ভ্যালু সেইটাই হলো ১ম এ এখানে চলে আসছে। এরপরে হইলো কি হবে? আমাদের ইনক্রিমেন্ট হবে। বাট ওই যে ইনক্রিমেন্টেড ভ্যালুটা ওইটা আমরা এখনো এখানে দেখতে পাই নাই। ওকে? তো আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা একটা কাজ করতে পারি। এখানে আমরা পোস্ট ইনক্রিমেন্ট না করে আমরা একটা প্রি ইনক্রিমেন্ট করতে পারি। তারপরে আমরা পোস্ট ইনক্রিমেন্টটা দেখব। তো এখানে এটাকে বলা হয় কি? প্রি ইনক্রিমেন্ট। যখন আমাদের প্রি ইনক্রিমেন্ট হয়, তখন ১ম এ এই নাম্বারের সাথে ১ বাড়বে। ১ বাড়ার পরে তারপরে হইলো ওই ভ্যালুটা আমাদের এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে। একটু খেয়াল করবেন যে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে ১ম এ ১ যোগ হবে ভ্যালুর সাথে, তারপরে ওই ইনক্রিমেন্টেড ভ্যালুটা আমাদের ভেরিয়েবলের সঙ্গে স্টোর হবে। মানে ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে। আমি যদি একটু এখন রান করি আমাদের ফলাফলটা, দেখেন এখন কিন্তু আমরা কি পাচ্ছি? 101 পাচ্ছি। তো আমি একটু এগেইন বলতেছি যে নাম্বার 1 এর সাথে ১ ১ম এ যোগ হবে, তারপরে হইলো ওই ইনক্রিমেন্টেড ভ্যালুটা হইলো আমাদের ইনক্রিমেন্টেড নাম্বারের ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে। আর যখন আমরা পোস্ট ইনক্রিমেন্ট করব, তখন এই ভ্যালুটা ১ম এই আমাদের ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে যাবে। তারপরে হইলো আমাদের নাম্বার 1 এর সাথে ১ যোগ হবে। ওকে? তো জাস্ট ২ টা ডিফারেন্স। একটা হলো আগে যোগ হবে, আরেকটা হলো কি? নাম্বারের সঙ্গে পরে যোগ হবে। আচ্ছা। তো এইটা হলো আমাদের পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্টের ডিফারেন্স। সবাই কি একটু আঁচ করতে পেরেছি? জি ভাইয়া। ওকে। তো ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সেম কেস হবে। যদি আমরা একটা কাজ করি, সেটা হলো এখানে একটু খেয়াল করেন। যদি আমরা বলি যে প্রিন্ট নাম্বার 1 আমি এটাকে প্রি ইনক্রিমেন্ট করতেছি। প্লাস আগে ইউজ করতেছি। ওকে? এখন আমি একটু প্রিন্ট করি। কি দেখতে পাচ্ছেন? 101, কারণ কি? ১ম এ ১ যোগ হইছে এই নাম্বারের সঙ্গে, তারপরে প্রিন্ট হইছে। যেহেতু ইনক্রিমেন্টটা ১ম এজন্য। আর যদি আমরা এইটাকে বলি পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে দেখবেন যে ১ম এ আমাদের প্রিন্ট হয়ে যাবে, তারপরে হইলো আমাদের যোগ হবে। তাহলে একটু খেয়াল করেন যে ১ম এ কিন্তু প্রিন্ট হয়ে গেছে নাম্বার 1 টা। তারপরে অপারেশনটা হইছে, কিন্তু ওই ভ্যালুটা কিন্তু আমরা এখনো প্রিন্ট করি নাই। এখন যদি আমরা এগেইন প্রিন্ট করি যে প্রিন্ট নাম্বার 1, তাহলে এখন দেখেন যে কি হচ্ছে। এখন একটু খেয়াল করেন যে ১ম এ 100, পরে 101 কেন হচ্ছে? যখন ১ম বার প্রিন্ট করেছি, তখন এই যে নাম্বার 1 এইটার প্রিন্ট ১ম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে ইনক্রিমেন্ট হইছে। কারণ এটা তো আলাদা একটা অপারেশন, রাইট? তারপর ইনক্রিমেন্ট হইছে। বাট ওই ইনক্রিমেন্ট ভ্যালুটা আসলে এই স্টেটমেন্টে দেখানো সম্ভব না। ওই ইনক্রিমেন্ট ভ্যালুটা যখন আমরা নেক্সট এ আবার নাম্বার 1 কে প্রিন্ট করছি, তখন ওই ইনক্রিমেন্টেড ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেনস থাকলে অবশ্যই জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নিবেন। এটা কি আমরা এটা একবারে করতে পারি না? জি, বুঝতে পারিনি। আমি একটা প্রিন্ট দিবেন, আউটপুটটা দিবেন না, আসে 100 100 না আনে, আর আমি প্রিন্টটা একবারে আনলে সুবিধা হয়, শুনতে থাকে না আউটপুটটা একবারে যদি বের করি 100 আচ্ছা, একবারে না? আচ্ছা, একবারে বের করতে হলে সেক্ষেত্রে আপনাকে প্রি ইনক্রিমেন্ট ইউজ করতে হবে। বুঝি না। আপনি বলেছেন যে আপনি
মানে একটি স্টেটমেন্টে 100 অন দেখাবেন এমন কিছু? হ্যাঁ। না, সেক্ষেত্রে আপনি এই যে এখানে আমরা ইউজ করছি কি পোস্ট ইনক্রিমেন্ট, সেক্ষেত্রে আপনাকে প্রি ইনক্রিমেন্ট ইউজ করতে হবে। ওকে, জাস্ট আপনি এইটুকু ডিফারেন্সটা বুঝে রাখেন যে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের ডিফারেন্সটা কোথায়। তারপর এগুলো নিয়ে আমাদের আরো ফার্দার ক্লাস হবে, যখন আমরা লুপে যাব তখন আমাদের এইগুলো অবশ্যই প্রয়োজন হবে। তাছাড়া ওটা ডিফারেন্সটা বুঝে বুঝছি, রাখেন। আমি চাচ্ছিলাম পোস্টের মতো আমি একবারে প্রিন্ট করতে, ওটাই। আচ্ছা, ওইটা হলো আপনাদেরকে আপনি ট্রাই করেন, ঠিক আছে, দেখবেন হবে কিনা। আমি আসলে কোশ্চেনসটা এক্স্যাক্টলি বুঝতে পারি না, তো আপনি আগে ট্রাই করে দেখেন, যদি না হয় আমাকে নেক্সট ক্লাস প্রশ্ন করেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমরা যেহেতু ইনক্রিমেন্টটা বুঝছি, তার মানে অবশ্যই আমরা ডিক্রিমেন্টটা বুঝতে পারবো, রাইট? সো ডিক্রিমেন্টটা সেম ভাবে, যদি আমরা এখানে প্রি ডিক্রিমেন্ট ইউজ করি, একটু খেয়াল করেন, যদি আমরা প্রি ডিক্রিমেন্ট ইউজ করি তাহলে কি হবে, এই নাম্বারের সঙ্গে প্রথমে এক ডিক্রিমেন্ট হবে, মানে বিয়োগ হবে, তারপরে হইলো আমাদের নাম্বারটা প্রিন্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নাম্বারের সঙ্গে প্রথমে এক বিয়োগ হয়, তারপরে হইলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমরা এটাকে পোস্ট ডিক্রিমেন্ট করি, সেই ক্ষেত্রে কি হবে, আমরা প্রথমবারই আমাদের ভ্যালুটা চেঞ্জেস দেখতে পাবো না। যখন আমরা সেকেন্ড টাইম এটাকে প্রিন্ট করব, তখন হইলো আমরা ওই ভ্যালুটাকে দেখতে পাবো। ওকে, তো দেখেন, সেকেন্ড টাইম হলো আমাদের ডিক্রিমেন্টের ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট এইটা হলো আমাদের পোস্ট এবং প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ডিফারেন্স। এই ডিফারেন্সটুকু বুঝলে হবে, বাকিটা হলো আমরা আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আর কিছু অপারেটর নিয়ে কাজ করতে হবে। আমরা হয়তো 10টা 15 পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করব। তো আমি একটু এখানে লিখে রাখি, যদিও ওগুলো আমাদের এখানে নেই, ঠিক আছে? তো আমি এখানে একটু কমেন্ট করে রাখি। সো এটাকে বলা হয় কি অ্যাসাইন অপারেটর। এটা আমি অলরেডি এখানে লিখেছি। এটাকে বলা হয় কি অ্যাসাইন অপারেটর। এটাকে বলা হয় ইকুয়াল অপারেটর। এইটাকে বলা হয় নট ইকুয়াল অপারেটর। এটাকে বলা হয় লেস দ্যান। এটাকে লেস দ্যান অর ইকুয়াল। এটা হলো গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল। ওকে, তো এটা সম্পর্কে আমরা একটু দেখে আসি। সো অ্যাসাইন অপারেটর কি? অ্যাসাইন অপারেটর যেটা আমরা এতক্ষণ দেখে আসতেছিলাম, যে সাপোজ আপনার একটা ভেরিয়েবলের ভিতরে হইলো আপনি একটা ভ্যালুকে অ্যাসাইন করবেন। তো এটাকে বলা হয় কি অ্যাসাইন অপারেটর। ওকে, এরপর হলো কি ইকুয়াল অপারেটর। ইকুয়াল অপারেটর, তো মনে করেন যে এইখানে আপনি ইনটা এ আপনি অ্যাসাইন করলেন 10, আপনি আরেকটা ভ্যালু নিলেন যে ইনটা বি, এই ভেরিয়েবলটা আপনি কি দিলেন 10 দিলেন, তাহলে আপনার এ এবং ডি দুইটা ভেরিয়েবলের ভ্যালু কত 10 এবং 10। এখন আপনি বলতেছেন যে এ এবং বি সমান কিনা। দেখেন, এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো যে ইকুয়াল অপারেটর। ওকে, এবং এখানে আপনি বলতেছেন যে এ এবং বি সমান কিনা। তো এ এবং বি হয়তোবা সমান হবে, নয়তোবা সমান হবে না। এই কিন্তু মাত্র দুইটা ভ্যালু হবে, হয়তো ট্রু নয়তো ফলস, রাইট? তো এখানে আমরা কি করতে হবে, একটা বুলিয়ান টাইপের ভ্যালু নিতে হবে। ওকে, এখানে বলতে পারি যে রেজাল্ট। এখন যদি আপনি এখানে রেজাল্টকে প্রিন্ট করেন, তাহলে হয়তোবা হবে ট্রু নয়তোবা হবে ফলস। তো একটু খেয়াল করেন যে এখানে কিন্তু আমার আউটপুটটা কি পাচ্ছি, ট্রু পাচ্ছি। কেন ট্রু পাচ্ছি? এ এবং বি দুইটা সমান কিনা, মানে ইকুয়াল কিনা, এটাকে বলা হয় কি ইকুয়াল অপারেটর। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এ এবং বি দুইটা ভ্যালু সমান, তার মানে কি সত্য, তার মানে হলো কি ট্রু। আর যদি এই দুইটা ডিফারেন্স ভ্যালু হয়, যদি ইকুয়াল না হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো, ফলস পাবো। ফলস, কারণ কি আমাদের দুইটা ভ্যালু সমান না। এটা হলো খুবই সিম্পল ম্যাথমেটিক্স, যেগুলো আমরা 1 2 তে করে আসছি, রাইট? খুবই সিম্পল ম্যাথমেটিক্স। এটাকে বলা হয় কি ইকুয়াল। এরপরে আমরা কি দেখব, নট ইকুয়াল। সো নট ইকুয়াল, তো যদি আমরা বলি এখানে
যে এ নট ইকুয়াল বি, তার মানে কি এ এবং বি সমান না। এখানে কি বলতেছি আমরা যে এ নট ইকুয়াল বি মানে এ এবং বি সমান না, রাইট? এখানে কি দেখছি আমরা যে এ এবং বি এর ভ্যালু সমান না, তাহলে আমাদের কন্ডিশনের সঙ্গে আমাদের কিন্তু মিলে গেল। সেক্ষেত্রে আমাদের ফলাফল কি হওয়ার কথা বলেন তো কেউ? ট্রু হবে। ট্রু হবে। সবাই কি একমত? জি ভাইয়া। হ্যাঁ, ট্রু। কারণ কি আমাদের কন্ডিশনে আমরা এটাই বলেছি যে আমাদের এ এবং বি এর মান সমান না। ঠিক আছে, এখন আমরা একটু দেখে আসি আমাদের লেস দ্যান। তাহলে এ এবং বি, তো যদি আমি বলি যে এ লেস দ্যান বি, এ লেস দ্যান বি, তাহলে এ লেস দ্যান বি যখন বলতেছি তখন কি আমাদের কন্ডিশন সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য। কারণ কি এ হইল বি এর থেকে ছোট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এর ভ্যালু হইল বি এর থেকে ছোট। কারণ কি এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু 20। তাহলে এর ভ্যালু বি এর থেকে ছোট। কন্ডিশন কি সত্য। তো আমরা এখন এটাকে রান করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ডিশন সত্য। যদি আমরা একটু ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, আমরা যদি মনে করেন যে এটাকে বড় করে দিই, সাপোজ এটা হলো আমাদের 100 আর বি হলো আমাদের 20, তার মানে কন্ডিশন সত্য নাকি মিথ্যা? কন্ডিশন মিথ্যা। মিথ্যা। তাহলে হলো আমরা এখন এটাকে ফলস পাবো। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু খুবই বেসিক ম্যাথমেটিক্স, যার কারণে আমি অনেক বেশি ডিসক্রাইব করতেছি না। এটা কিন্তু সবাই আমরা করে আসছি। লেস দ্যান গ্রেটার দ্যান এটা বুঝিনি এমন কেউ নেই, রাইট? সো এরপরে আমরা আরেকটা দেখবো যে গ্রেটার দ্যান, রাইট? আচ্ছা, লেস দ্যান অর ইকুয়াল এটা আমি দেখে দিই। সো এইখানে আমরা বলছি, একটু খেয়াল করেন যে এ লেস দ্যান বি, তার মানে কি এর মান ছোট হবে। আমি এইখানে এটাকে করে দিচ্ছি 100, লেস দ্যান অর ইকুয়াল। এইখানে কি হচ্ছে, যদি এর মান বি এর থেকে ছোট হয় বা সমান হয়, আমি এগেন বলতেছি, যদি এর মান এই বি এর থেকে ছোট হয় বা সমান হয়, সেক্ষেত্রে কন্ডিশন সত্য হবে, আদারওয়াইজ কন্ডিশন মিথ্যা হবে। যেহেতু এর মান বি এর থেকে ছোট না কিন্তু সমান, এই জন্য কন্ডিশন কি হবে, সত্য হবে। কন্ডিশন সত্য হবে। ওকে, এখন আমরা যাচ্ছি গ্রেটার দ্যান। সো গ্রেটার দ্যানের ক্ষেত্রে আমি এটাকে করে দিচ্ছি 200। সো আমরা বলবো যে এ গ্রেটার দ্যান বি, যদি বি এর থেকে এর মান বড় হয় সেক্ষেত্রে কন্ডিশন সত্য হবে। তো এই কন্ডিশন সত্য নাকি মিথ্যা? সত্য। কারণ কি দেখতে পাচ্ছি আমরা বি এর থেকে এর মান বড়, কন্ডিশন কি হবে, সত্য হবে। যদি আমরা বলি যে এ গ্রেটার দ্যান অর ইকুয়াল বি, কন্ডিশন সত্য না মিথ্যা? মিথ্যা। ভালো করে সত্য। বলেন তো। সত্য। সত্য। কারণ কি এখানে কি বলছি যে এর মান বি এর থেকে বড় হবে বা সমান হবে। হ্যাঁ, সমান না কিন্তু বড় তো, তাই না? সমান না কিন্তু বড় তো, তার মানে কন্ডিশন সত্য। যদি আমরা এখানে 200 দিই কি হবে? সত্য। সত্য হবে। সত্য। এখন কি বড় না কিন্তু সমান তো, যদি বড় না অর্থাৎ সমানও যদি হয় তাহলে তো কন্ডিশন সত্য। আচ্ছা, এখন কি হবে? কন্ডিশন মিথ্যা হবে। মিথ্যা। কারণ কি আমরা বলছি কি কন্ডিশনে যে এর মান বি এর থেকে বড় বা সমান, কিন্তু এখানে দেখছি যে এর মান সমানও না বি এর থেকে বড়ও না, বরং বি এর থেকে ছোট। তাহলে কি হবে, কন্ডিশন মিথ্যা হবে। ঠিক আছে, তো এইটুকুই তো জাস্ট বুঝলে আমাদের অপারেটর নিয়ে মোটামুটি অনেক কিছু আমরা জেনে ফেলছি, এবং আগামী ক্লাসে এই অপারেটরগুলো ব্যবহার করে মূলত আমরা কন্ডিশন নিয়ে কাজ শুরু করব। ঠিক আছে, আমরা ইফ দেখব, এলস ইফ দেখব,
তারপরে হলো কি এলস দেখবো, এই কন্ডিশন কেমনে কাজ করে, আমরা ৩ টে সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করব। আমরা একটা সংখ্যা দিয়ে সেটা জোড় না বিজোড় সেটা বের করব। ঠিক আছে? এরপর থেকে কিন্তু আপনাদের প্রোগ্রামের মজাটা শুরু হবে। ঠিক আছে? সো এখন থেকে প্রিপেয়ার থাকেন এবং এই বেসিক কনসেপ্ট গুলো আপনারা ক্লিয়ার হয়ে যান। ওকে? এইগুলো কিন্তু খুবই বেসিক কনসেপ্ট। আশা করি ২-১ বার যদি আপনারা ভিডিওটা দেখেন, যারা একদম কিছু পারেন না, তারাও যদি একবার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? খুবই বেসিক সিম্পল যেগুলো আমরা ওই ম্যাথমেটিক্স এ করে আসছি আমাদের প্রাইমারিতে। সেগুলো কিন্তু জাস্ট আমরা এখানে একটু প্র্যাকটিস করলাম আমাদের প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে? বাট বিষয় কিন্তু ওই সেমটাই। সো একটু এগুলোকে প্র্যাকটিস করুন ভালো করে। কোন প্রশ্ন থাকলে সেগুলো গ্রুপে নক করবেন, জিজ্ঞাসা করবেন। ওকে? তো আমরা ক্লাস থেকে লিভ নিচ্ছি। আপনাদের আ আচ্ছা আমি একটু বন্ধ করে দিচ্ছি।